ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশন থেকে আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের সাজেশন সিরিজ শুরু করে দিলাম এবং যেটা তোমাদের এক্সামের আগে অবধি চলতে থাকবে, যেখানে তোমরা প্রতি ক্লাসে 25টা ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে পেয়ে যাবে এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলস আলোচনা করব যাতে করে এই 25টা প্রশ্ন থেকে তোমরা আরও এক্সট্রা কিছু প্রশ্নের উত্তর জেনে নিতে পারো। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর একটা বিষয়, যে তোমাদের সহযোগিতা কিন্তু খুব প্রয়োজন। কীরকম? তোমাদের একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, যেটা আমাকে আরও কোয়ালিটি লেভেলের ক্লাস আনতে উদ্বুদ্ধ করবে। তাই তোমাদেরকে বলবো, ক্লাস কতটা ইউজফুল হচ্ছে তোমাদের জন্য প্রত্যেকে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও। তো চলো আজকের সেশন তাহলে শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। প্রথমেই বলছে, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে: অল্টিমিটার, পাইরোমিটার, ফ্যাথোমিটার, হাইড্রোমিটার। তো এই 4টে যন্ত্রের মধ্যে কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়, এটাই কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস দেখো, সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ব্যবহার করা হয় ফ্যাথোমিটার। ঠিক আছে, তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? এবার আমরা বাকি অপশানগুলো একটু জেনে নেব। দেখো, অল্টিমিটার, যেটা উচ্চতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো স্থানের উচ্চতা কতটা উঁচুতে অবস্থিত সেটা পরিমাপ করার জন্য অল্টিমিটার ব্যবহার করা হয়। নেক্সট দেখো, পাইরোমিটার। ঠিক আছে, খুব উচ্চ উষ্ণতা, ঠিক আছে, খুব উচ্চ উষ্ণতা পরিমাপ করার জন্য পাইরোমিটার ইউজ করা হয়। এবং হাইড্রোমিটার, যেটা কিন্তু আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার জন্য ইউজ করা হয়। তাহলে বোঝা গেল কি বললাম? এবার এখান থেকে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা জেনে নেব। কীরকম এক্সট্রা ইনফরমেশান কী কী নেব? দেখো, ভূমিকম্পের তীব্রতা। কি বললাম? ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? মনে রাখবে, সিসমোগ্রাফ। কি বললাম? সিসমোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়েছে, যেটা হলো কোষের তড়িৎচালক বল। কি বললাম? কোষের তড়িৎচালক বল। এটা পোটেনশিওমিটার। ক্লিয়ার? এই দুটো নোট করে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা হলো বায়ুমণ্ডলের চাপ। কি বললাম? বায়ুমণ্ডলের চাপ। যেগুলো লেখা আছে সেগুলো লিখে নাও, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই জায়গা থেকে কিন্তু তোমরা ধরে রাখো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার চান্স একটা রয়েছেই। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ। কি বললাম? ব্যারোমিটার। ঠিক আছে, এছাড়া দেখো, এছাড়া তড়িৎ প্রবাহ অ্যামিটার, বিভব প্রভেদ ভোল্টমিটার, এগুলো কিন্তু মনে রাখবে। কি বললাম? তড়িৎ প্রবাহ, অ্যামিটার, বিভব প্রভেদ ভোল্টমিটার। ঠিক আছে, আর কি কি রয়েছে? আপেক্ষিক গুরুত্ব তো আমরা পড়লাম। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে। ঠিক আছে, প্রতিসরাঙ্ক। ঠিক আছে, প্রতিসরাঙ্ক। রিফ্র্যাক্টোমিটার। ঠিক আছে, উচ্চ উষ্ণতা বলে দেখো পাইরোমিটার, আর যদি শুধু উষ্ণতা বলে তখন কিন্তু থার্মোমিটার। ঠিক আছে, আমরা জানি থার্মোমিটার উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। যখনই উচ্চ উষ্ণতা মানে এই যে উচ্চ কথাটা উল্লেখ করে দেবে, তখন কিন্তু পাইরোমিটার। এই জায়গাটা কিন্তু মনে রাখবে ভালো করে। ঠিক আছে, আরেকটা দেখো, যেটা হলো সান্দ্রতা। সান্দ্রতা কি? ভিস্কোমিটার। ক্লিয়ার? আর একটা জিনিস তোমাদের আমি লিখে রাখবো, সেটা হলো তেজস্ক্রিয় বিকিরণ। খুবই ইম্পর্টেন্ট কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ।
যন্ত্রের নাম হলো গাইগার মুলার কাউন্টার। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তো এখান থেকে যেই যন্ত্রের ব্যবহারগুলো লিখিয়ে দিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স কিন্তু খুব রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে তড়িৎ বিভব পার্থক্যের এসআই একক কি? কুলম্ব, জুল, অ্যাম্পিয়ার না ভোল্ট? তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? দেখো, তড়িৎ বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। ঠিক আছে, জুল, জুল হচ্ছে শক্তির একক। ক্লিয়ার? এবং তড়িতাধান যার একক হচ্ছে কুলম্ব। তাহলে অপশন ডি পেলাম কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার তো? তাহলে কি বললাম যে কুলম্ব, কুলম্ব হলো তড়িৎ আধানের একক, জুল হচ্ছে শক্তির একক। ঠিক আছে, এবং অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, এবং তড়িৎ বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা প্রশ্ন আলোচনা করব, যাতে করে কি হয় তোমাদের একটা কিন্তু রিভিশন হয়ে যাবে এর মাধ্যমে। ঠিক আছে, এই সাজেশন সিরিজগুলো আনা এই জন্যই। দেখো, আমি সাজেশন সিরিজ এরকমভাবেই তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। আমি অলরেডি জীবনবিজ্ঞানের সাজেশন সিরিজ এবং জিকে সাজেশন সিরিজ শুরু করে দিয়েছি, যেখানে একটা প্রশ্ন থেকে অনেকটা ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে নিচ্ছি। সেই টপিক মানে সেই প্রশ্নটা রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন আসতে পারে সবটাই কিন্তু আমি আলোচনা করছি। এতে কি হবে, এই যে তোমরা একটা 30-40 মিনিট একটা ক্লাস করবে, সেই ক্লাসেটা কি হবে, তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের একটা জিনিস প্রয়োজন, যেটা হলো তোমাদের কিন্তু বেসটা মানে থিওরিটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, যাদের থিওরি ক্লিয়ার নেই তাদেরকে আমি বলবো তোমার থিওরিটাকে আগে ক্লিয়ার করে এসো, দেন এগুলো প্র্যাকটিস করো, দেখবে খুব এফেক্টিভ ক্লাস হবে, একটা খুব কাজে দেবে ক্লাসটা। এমনিতেও প্র্যাকটিস করলে ক্লাস মানে কাজ দেবে, কিন্তু তুমি যদি থিওরিটা ক্লিয়ার করার পর যদি এটা প্র্যাকটিস করো, দেখবে আরও অনেক বেশি কাজ দেবে, তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে। ঠিক আছে, এই যে আমি এক্সট্রা এক্সট্রা প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করছি, যখন আমি এই যে বললাম তোমাকে যে তড়িৎ-আধানের একক কি, তুমি যখন নিজের মনের মধ্যে তোমার মাথায় চলে আসবে তড়িৎ-আধানের একক কুলম্ব, তখন তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে, না আমার প্রিপারেশনটা হয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই দরকার। অনেকেই পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে যাও, খুব ভালো প্রিপারেশন, বাড়িতে মক টেস্ট দিচ্ছ, খুব ভালো প্রিপারেশন হচ্ছে, কিন্তু এক্সাম হলে গিয়ে নার্ভাস। এই জায়গাটার জন্য কিন্তু বলবো যে থিওরিটাকে ক্লিয়ার রাখো, কনফিডেন্স নাও এখান থেকে, কনফিডেন্সটা গেন করো, গেন করার পর পরীক্ষা হলে যাও, কেউ তোমাকে আটকাবে তাহলে আটকানোর কোনো জায়গায় থাকবে না। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোন সংকর ধাতুটি চুম্বক তড়িতে ব্যবহৃত হয়? ঠিক আছে, এই চারটে কিন্তু সংকর ধাতু, ডুরালুমিন, স্টেইনলেস স্টিল, অ্যালনিকো এবং ম্যাগনেলিয়াম। ঠিক আছে, এটা কিন্তু ম্যাগনেসিয়াম নয়, ম্যাগনেলিয়াম। ক্লিয়ার? তো এই চারটে সংকর ধাতুর মধ্যে কোনটি চুম্বক তড়িতে ইউজ করা হয়? ঠিক আছে, দেখো অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অ্যালনিকো। তো এই অ্যালনিকো সংকর ধাতুটি কী কী দিয়ে তৈরি দেখে নাও, আমি কিন্তু তার কম্পোজিশন কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি। লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট, এই চারটে ধাতুর সমন্বয়ে কিন্তু এই অ্যালনিকো সংকর ধাতুটি তৈরি হয়। কি কি বললাম আরও একবার বলি, লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট। ক্লাসেই পড়াটা করে নাও। ঠিক আছে, তো এটা কি কাজে ব্যবহার করা হয়? কৃত্রিম চুম্বক তৈরিতে। ক্লিয়ার তো? নেক্সট দেখো, খুবই ইম্পর্টেন্ট, বারে বারে পরীক্ষায় আসে, ডুরালুমিন। ডুরালুমিনের কম্পোজিশন কী কী রয়েছে? অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। ঠিক আছে, কী কী বললাম? অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। এই চারটে ধাতু নিয়ে গঠিত হচ্ছে ডুরালুমিন সংকর ধাতু, যেটা উড়োজাহাজ ও গাড়ির কাঠামো প্রস্তুতিতে ব্যবহার করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে, উড়োজাহাজের কাঠামো প্রস্তুতিতে নিচের কোন সংকর ধাতু ইউজ করা হয়? ঠিক আছে, তখন তুমি কি বলবে? ডুরালুমিন। অনেক সময় কোন ধাতুটি ইউজ করা বলা হয়ে থাকে, তখন তুমি করবে অ্যালুমিনিয়াম, কেননা ডুরালুমিনে অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, খুবই ইম্পর্টেন্ট, আমরা বাড়িতে ইউজ করি, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ইউজ করি, স্টেইনলেস স্টিল। ঠিক আছে, যা আরেকটা নাম রয়েছে কলঙ্কহীন ইস্পাত। দুটো নামে কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার যে কোনোটা নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে, স্টেইনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত। ঠিক আছে, যেটা কী কী নিয়ে তৈরি? লোহা,
ক্রোমিয়াম, নিকেল এবং হচ্ছে কার্বন। ঠিক আছে, এই চারটে ধাতুর সমন্বয়ে গঠিত হচ্ছে স্টেইনলেস স্টিল, যেটা কাজ কি বাসনপত্র, মোটরসাইকেলের যন্ত্রাংশ, রেলের বগি, ইঞ্জিন, যুদ্ধ বিমান, বন্দুক, ছুরি, কাঁচি, ব্লেড এইসব তৈরি করতে এবং শল্য চিকিৎসা যন্ত্রপাতি এইসব তৈরি করতে কিন্তু এই স্টেইনলেস স্টিল ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ম্যাগনেলিয়াম। ম্যাগনেলিয়াম কী কাজে ইউজ করা হয়? ম্যাগনেলিয়ামের কাজ হচ্ছে হালকা যন্ত্র এবং তুলা যন্ত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তো এর কম্পোজিশন কী রয়েছে? ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই দুটো ধাতু দিয়ে তৈরি হচ্ছে ম্যাগনেলিয়াম। ক্লিয়ার তো? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু ভালো করে দেখে রাখবে, আর না হলে স্ক্রিনশট নিয়ে রাখবে। আর স্ক্রিনশট নিয়ে রাখার থেকে বেস্ট হবে তোমার খাতায় নোট করে নেওয়া। ক্লিয়ার? যাদের এই জায়গাটা দুর্বল লাগে, যাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জায়গাটা একটু কঠিন লাগে, তাদেরকে বলবো আমি এই যে এমসিকিউ এর সেশনটা নিয়ে আসছি, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো আপাতত। যখন কিছুই হচ্ছে না, এগুলো প্র্যাকটিস করো, দেখো কি হয়। পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে দেখো, বলছে একটি লোহার বলের মধ্যে থাকা পদার্থের পরিমাণ হলো, মানে একটা লোহার বস্তুর মধ্যে বা লোহার একটা বলের মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে, ঠিক আছে, সেটা কি বলা হয়? ওই লোহার বলের ওজন, না ভর, না ঘনত্ব, না আয়তন? তো দেখো, কোনো একটা বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ উপস্থিত থাকে সেটাই হচ্ছে ওই বস্তুর ভর। ঠিক আছে, তা লোহার বলের মধ্যে যে পরিমাণ পদার্থ রয়েছে সেটাই হচ্ছে ওই লোহার বলের ভর। ক্লিয়ার? আর কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে বলা হচ্ছে বস্তুর ওজন। ক্লিয়ার তো? এবার আমরা এখান থেকে বস্তুর ভর এবং ভারের এককগুলো একটু জেনে নেব। দেখো, বস্তুর ভরের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি। এবং ভার বা ওজন, ঠিক আছে, যার সিজিএস পদ্ধতি একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। ঠিক আছে, এককগুলো খুব ভালোভাবে মনে রাখবে। এবার দেখো, এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসে, যেটা হলো এই যে বস্তুর ভর, এটা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এবং বস্তুর ভার বা ওজন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু অনেক পরীক্ষায় বারে বারে এসেছে। ঠিক আছে, যে বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং বস্তুর ভার বা ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। দেখো, বস্তুর ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্র। ঠিক আছে, আর ভার বা ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। স্প্রিং, এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলো না। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় এবং ভর পরিমাপ করা হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ক্লিয়ার প্রত্যেকের? এই জায়গাটা খুব ভালোভাবে খাতায় নোট করে রেখো। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে তাপ শক্তি বাই ভর ইন্টু উষ্ণতা নিচের কোন রাশিটিকে নির্দেশ করে? ঠিক আছে, তো দেখো, তো সবার প্রথমে তাপ কি জিনিস? দেখো, তাপ হলো শক্তির একটা রূপ, তাই তো, যেটা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় এবং যেটা বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়। ঠিক আছে, এবং দেখো এই তাপের সিজিএস পদ্ধতিতে একক কি? তাপের সিজিএস পদ্ধতিতে একক, তাপের সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি। আর এসআই একক হচ্ছে জুল। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা রিলেশন রয়েছে, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিলেশন। অনেক সময় কিন্তু ডেটাটা জানতে চাওয়া হয়। তাহলে কী বললাম? তাপ হলো শক্তির একটা রূপ, ঠিক আছে, যেটা গ্রহণ করলে কোনো বস্তু গরম হবে এবং যেটা বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হবে। ঠিক আছে, তো তাপের সিজিএস একক পেলাম আমরা ক্যালোরি এবং এসআই একক পেলাম জুল, এবং 1 ক্যালোরি সমান আমরা জানি 4.2 জুল। এবার প্রশ্নে বলছে তাপ শক্তি বাই ভর ইন্টু উষ্ণতা। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথম অপশানে কি রয়েছে? তখন প্রথম অপশানে রয়েছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ কি জিনিস একটু আমরা জেনে নিই। দেখো, আপেক্ষিক তাপ বলছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা বা তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে। ঠিক আছে, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা
বা তাপ শক্তি যাই বলো না কেন, ঠিক আছে, একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে, তাকেই বলা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এটাই কি বলা হবে, এই যে রাশিটা দিয়েছি আমি, এটা হচ্ছে আপেক্ষিক তাপকে নির্দেশ করছে। অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা আপেক্ষিক তাপের একক দেখে নেব। দেখো, তাপের একক হচ্ছে ক্যালোরি, ভরের একক হচ্ছে গ্রাম, সেই জন্য সিজেস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম, এবং তাপমাত্রার এসআই একক সিজেস একক হচ্ছে সেন্টিগ্রেড, সেজন্যই ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড। ঠিক আছে, এবং দেখো এসআই পদ্ধতিতে তাপের একক বললাম জুল, সেজন্য জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, এককটা কিন্তু খুব মনে রাখবে, আপেক্ষিক তাপের একক। ক্লিয়ার? এবার দেখো লিন তাপ কি জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি। লিন তাপ, লিন তাপ হলো উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থান পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। ঠিক আছে, কি বললাম, উষ্ণতার কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না, উষ্ণতার কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে কোনো একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তনটা ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োজন হচ্ছে তাকে সেই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হচ্ছে। ঠিক আছে, তো সিজেস পদ্ধতিতে লিন তাপের একক কি দেখে নাও। সিজেস পদ্ধতি হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, তো এবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, যেটা হলো বরফ গলনের লিন তাপ কত। বরফ গলনের লিন তাপ, ঠিক আছে, বরফটার অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন ছিল তরল অবস্থায় পরিবর্তন করছি, তো তার জন্য লিন তাপটার হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে বরফ গলনের লিন তাপ পেলাম কি 80 ক্যালোরি পার গ্রাম। ক্লিয়ার? এবার এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হলো জলের বাষ্পীভবনের লিন তাপ কত। জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে বরফ গলনের লিন তাপ পেলাম কত 80 ক্যালোরি পার গ্রাম, জলের বাষ্পীভবনের লিন তাপ পেলাম 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু নোট করে রাখবে প্রত্যেকে, যে এক্সট্রা ইনফরমেশনগুলো বলছি প্রত্যেক খাতায় নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখান থেকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেবো খুব ভালো করে মনে রাখবে। মাত্রাহীন অথচ একক আছে, আচ্ছা, তা যেসব রাশি বা যেসব একক মাত্রাহীন রাশি, ঠিক আছে, তাদেরকে একক থাকতে পারে? দেখো মাত্রাহীন হলেও তার কিন্তু একক থাকতে পারে, তাই তো, সেই জন্য এই প্রশ্নটা করা হয়েছে যে মাত্রাহীন রাশিটা কিন্তু মাত্রাহীন কিন্তু তার একক রয়েছে, তো সেটা কি তোমাকে কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা মাত্রাহীন রাশি এক্সাম্পল একটু দেখে নেব। মাত্রাহীন রাশি মানে কি, সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য মাত্রাহীন, তার সেই জন্য তার একক নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একক থাকে। তো মাত্রাহীন রাশির এক্সাম্পলগুলো কিন্তু একটু দেখে নাও। মাত্রাহীন রাশির উদাহরণ কি কি আছে? আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, বিকৃতি, পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, বাষ্প ঘনত্ব এবং কোণ। ঠিক আছে, এগুলো হচ্ছে মাত্রাহীন রাশি। এবার পরীক্ষা অনেক সময় প্রশ্ন চলে আসবে, নিজের কোনটি মাত্রাহীন রাশির উদাহরণ।
দিয়ে কিন্তু এই এক্সাম্পলগুলো তুলে ধরবে। তো কী কী বললাম? আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বিকৃতি, বাষ্প ঘনত্ব এবং কোণ, ঘনকোণ, এগুলো হচ্ছে সব মাত্রাহীন রাশি। ক্লিয়ার? এবার প্রশ্ন আমাদের এসেছে এটা, যে মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি, সেটা উত্তর হয়ে যাবে অপশান সি, ঘনকোণ। ঠিক আছে? ঘনকোণের একক কি? ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, এটা গেল ঘনকোণের একক। যদি বলে কোণের একক, কোণের একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে কোণ এবং ঘনকোণ এগুলো কিন্তু মাত্রাহীন রাশি, অথচ এদের একক আছে। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, কোণের একক হচ্ছে রেডিয়ান। ক্লিয়ার হলো প্রত্যেকের? বোঝা গেল প্রত্যেকের ব্যাপারটা? তাহলে চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর। ঠিক আছে, দেখো আমি তোমাদের আগেই বলেছি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এই যে জার্মান সিলভার এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। তো এই জার্মান সিলভারের নামটা দেখে তোমরা দেখতে পাবে যেখানে নিশ্চয়ই সিলভার থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম সিলভার নেই। এটা কী কী দিয়ে গঠিত জার্মান সিলভার? তামা, দস্তা এবং নিকেল। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, বা দস্তা বা জিঙ্ক একই জিনিস কিন্তু। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু জার্মান সিলভার গঠিত। কী কী কাজে লাগে? বাসনপত্র, ফুলদানি, বিভিন্ন শৌখিন দ্রব্য প্রস্তুত করতে জার্মান সিলভার কাজে লাগে। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, তোমাদের আমি এর আগে 4টে না 5টা আরও করালাম সংকর ধাতু। আরও ইম্পর্টেন্ট সংকর ধাতু হচ্ছে একটা বেল মেটাল। বেল মেটাল এটা আবার কি জিনিস গো? বেল মেটাল, আচ্ছা কাঁসা শুনেছ না? কাঁসা নামটা অনেকেই শুনেছ, অনেকে জানো কাঁসা কী কী দিয়ে তৈরি, কিন্তু যখনই তোমাকে বেল মেটাল দিয়ে দেবে তখনই তুমি কিন্তু ঘাবড়ে যাবে। তো মনে রাখবে বেল মেটাল বা কাঁসা কিন্তু একই জিনিস, যেটা কী কী দিয়ে গঠিত? কোপার, কোপার এবং টিন, সিইউ আর হচ্ছে এসএন। এই কোপার এবং টিন দিয়ে কিন্তু গঠিত বেল মেটাল বা কাঁসা, খুব কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, নেক্সট দেখো, কাঁসা হলো, লিখে নিয়েছো প্রত্যেকে, রিভিশন করা হচ্ছে। নেক্সট দেখো পিতল, এটা শুনেছো প্রত্যেকেই, যদি পরীক্ষায় ব্রাশ চলে আসে তখন কি করবে? তো সেই জন্য এই পিতল বা ব্রাশ দুটো নামকেই কিন্তু মনে রাখতে হবে, তাই তো? যেটা কী কীতে তৈরি? যেটা তৈরি কোপার এবং জিঙ্ক বা দোস্তা, সিইউ প্লাস জেডএন, এটা দিয়ে কিন্তু পিতল বা ব্রাশ তৈরি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? নেক্সট দেখো, নেক্সট যেটা তোমাদের করাবো সেটা হলো ইনভার। এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। দেখো ইনভার, ইনভারটা কী কীতে তৈরি? ইনভার তৈরি লোহা, ঠিক আছে, নিকেল, এই লোহা এবং নিকেল দিয়ে তৈরি কিন্তু ইনভার। ঠিক আছে, নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট গান মেটাল। গান মেটাল যেটা কী কীতে তৈরি? কোপার, টিন, ঠিক আছে, জিঙ্ক এবং লেড। লিখে দিচ্ছি কোপার, টিন, জিঙ্ক এবং লেড। ঠিক আছে, এটাতে তৈরি হচ্ছে গান মেটাল। তো এই যে ধাতু সংকরগুলো বললাম এগুলো কিন্তু কী কী দিয়ে, মানে এর কম্পোজিশনগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকেও তোমরা কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন পাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে নিম্নোক্ত বস্তুগুলোর মধ্যে কোনটিতে অক্সিজেন নেই? দেখো এইগুলো কিন্তু জানতে গেলে তোমাকে কিন্তু এর গঠনটা মানে স্ট্রাকচারটা জানতে হবে, নাহলে কিন্তু কোনটিতে অক্সিজেন নেই বলাটা মুশকিল। দেখো ক্রায়োলাইট, যার সংকেত হচ্ছে AlF3 3NaF, বক্সাইট Al2O3 2H2O, ডলোমাইট MgCO3 CaCO3, এপসম সল্ট
MgSO4 7H2O। তাহলে বলছে কোনটিতে অক্সিজেন নেই। দেখো এটাতে অক্সিজেন আছে, এখানে দেখো অক্সিজেন রয়েছে, দেখো এখানে দেখো অক্সিজেন আছে, কিন্তু এখানে লক্ষ্য করো অক্সিজেন নেই। তাহলে ক্রায়োলাইটে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি, যেটার মধ্যে কোনো অক্সিজেন নেই। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পরিমাপটা সমান হয়, মানে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় জানতে চাওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারে বারে পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। তো কীভাবে সলভ করবে দেখে নাও। ঠিক আছে, যেহেতু কি বলেছে পাঠ সমান হবে, তা তোমাকে ধরে নিতে হবে যে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেটা দুটোই হচ্ছে এক্স ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা কি জানি? দেখো এবার আমরা জানি যে C/5 সমান F-32/9। কি বললাম? C/5 সমান, এই যে রিলেশনটা রয়েছে এটা প্রত্যেকে নিশ্চয় আমরা জানি, F-32/9, তাই তো? এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের একটা রিলেশন। তো এবার দেখো মানগুলো বসাও। আমি ধরে নিয়েছি এক্স, তাহলে x/5 সমান X-32/9। এটা ক্লিয়ার? এবার আমি এখান থেকে বলতে পারি x সমান X-32 ইন্টু 5/9। দেখো এই স্টেপে চলে এসেছি। এবার এটা কাটাকাটি করো, 9x সমান দেখো 5x মাইনাস 160 হবে, তা 4x সমান মাইনাস 160, x সমান হয়ে যাবে -40। তাহলে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? -40 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। মাইনাসটা কিন্তু থাকবে, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে। 4x সমান -160 এসেছিলো, x সমান -40। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে -40 ডিগ্রি টেম্পারেচারে। ক্লিয়ার তো প্রত্যেকের? বোঝা গেল কোন জায়গা থেকে এলো? এই সূত্রটার থেকে এলো কিন্তু, C/5 সমান F-32/9। এবার এখানে যেহেতু পাঠ সমান হয় বলেছে, তাই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান আমি ধরে নিয়েছি এক্স। এবার আমি এখানে এক্স বসিয়ে দিয়েছি, ব্যাস, দিয়ে ওখান থেকে এক্সের মানটা আমি বের করে নিয়েছি। ক্লিয়ার তো প্রত্যেকের? প্রত্যেকের বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? শক্তি, কার্য, ভরবেগ এবং অপশান ডিতে আছে জাড্য। তো সবার প্রথমে নিউটনের প্রথম সূত্র কী ছিল একটু আমরা জেনে নিই। দেখো, বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করা হয়। ঠিক আছে, তাহলে বাহ্যে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ সমান হবে, এটা আমরা বলতে পারি এখান থেকে। তাহলে দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পেতে পারি? আমরা পেয়ে যাই, এক হচ্ছে বস্তুর জাড্য ধর্ম। এই যে স্থিতিজাড্য গতিজাড্য রয়েছে, এই স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকার প্রবণতা, এগুলো সব হচ্ছে বস্তুর জাড্য ধর্ম। ঠিক আছে, তাহলে এই বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর একটা কি পাওয়া যায়? বল সম্পর্কে ধারণা। ঠিক আছে, কি বললাম? বল সম্পর্কে ধারণা পাওয়া যায় এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। ক্লিয়ার তো? তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? বলের যে প্রাথমিক ধারণাটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পেলাম, বলের যে পরিমাপ। ঠিক আছে, মনে রাখবে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি বলের পরিমাপ। দেখো বলের ধারণা কিন্তু আমরা পেয়েছিলাম প্রথম গতিসূত্র থেকে, এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলো না। বলের পরিমাপ এই জায়গাটা জানছি আমরা সেকেন্ড ল থেকে। যদি বলের ধারণা বলে তখন কিন্তু হয়ে যাবে ফার্স্ট ল নিউটনের। ঠিক আছে, তো নিউটনের সেকেন্ড লটা কী ছিল? যে কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকলে বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক নেট বল বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান হয়। মানে নেট বলটা যেদিকে ক্রিয়া করে বস্তুর ত্বরণও কিন্তু সেদিকে হবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে? এটা ছিল নিউটনের সেকেন্ড ল। আর নিউটনের থার্ড ল কী ছিল? এটা প্রত্যেকেই আমরা জানি, যেটা হলো প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক আছে, এটা ছিল নিউটনের থার্ড ল।
বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? ঠিক আছে, এই চারটে অপশনের মধ্যে মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল এবং স্থির চুম্বকীয় বল, এই চারটে বলের মধ্যে কোনটি সংরক্ষী বল নয়? দেখো সংরক্ষী বল কী জিনিস, না যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে সেরূপ সংস্থাকে বলা হবে সংরক্ষী সংস্থা, এবং এই সংরক্ষী সংস্থার উপর যেসব ক্রিয়াশীল বল তাকে বলা হবে সংরক্ষী বল। যেমন অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, চুম্বকের দুটো মেরুর মধ্যে ক্রিয়াশীল বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বকীয় বল, এগুলো সবই কিন্তু সংরক্ষী বল, এগুলো সবই কিন্তু সংরক্ষী বলের উদাহরণ। ঠিক আছে, আর অসংরক্ষী বল কি, না বাধাজনিত বল যে সংস্থায় উপস্থিত থাকবে, যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না, সেই সংস্থাকে কি বলবো? অসংরক্ষী সংস্থা। এই অসংরক্ষী সংস্থার উপর যেসব বল ক্রিয়াশীল হয় তাদেরকে বলা হচ্ছে অসংরক্ষী বল, যেমন ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর, ঘর্ষণজনিত বল, কেননা এটা হচ্ছে অসংরক্ষী বল। ক্লিয়ার হলো সংরক্ষী বল এবং অসংরক্ষী বলের মধ্যে বেসিক ডিফারেন্স কি? যেখানে একটা বাধাজনিত বল উপস্থিত থাকবে অসংরক্ষী বলে, তো ঘর্ষণ একটা বাধা থাকে, তো মনে রাখবে ঘর্ষণজনিত বলটা হচ্ছে অসংরক্ষী বল, এবং মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল, চুম্বকের দুই মেরুর মধ্যে যে ক্রিয়াশীল বল, যে স্থির চুম্বকীয় বল, স্থির তড়িৎ বল, সবগুলো কিন্তু সংরক্ষী বল, এবং ঘর্ষণজনিত বলটা হচ্ছে অসংরক্ষী বল। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। প্রশ্ন কি বলছে, রকেট কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? ভরবেগের সংরক্ষণ, ভরের সংরক্ষণ, শক্তির সংরক্ষণ, এবং অপশান ডিতে আছে কৌণিক ভরবেগের সংরক্ষণ। তো মনে রাখবে রকেট হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতির ওপর কাজ করে। ঠিক আছে, আবার যদি পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে, রকেট নিউটনের কোন সূত্রের ওপর ভিত্তি করে কাজ করে? ঠিক আছে, মনে রাখবে রকেট কিন্তু নিউটনের থার্ড ল, কেননা থার্ড লতে কি এই ভরবেগ সংরক্ষণের সূত্র পাওয়া যায়। ঠিক আছে, যদি ঘুরিয়ে প্রশ্ন আসে রকেট নিউটনের কোন গতিসূত্রের উপর ভিত্তি করে কাজ করে, তখন তুমি বলবে কি নিউটনের থার্ড ল। ক্লিয়ার তো প্রত্যেকের? আর না হলে ভরবেগ সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে রকেট কিন্তু কাজ করে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে একজন ক্রীড়াবিদ 200 মিটার ব্যাসের একটি বৃত্তাকার পথে একবার পাক খায়, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, ধরো এ একটা বৃত্তাকার পথ, ঠিক আছে, যার ব্যাস বলছে 200 মিটার। তাহলে ধরো এখানে একটা ব্যক্তি রয়েছে এই জায়গাটাতে, তো এ এক পাক দিতে, ঠিক আছে, মানে এই জায়গাটা থেকে শুরু করছে সে, এখান থেকে সে এখানে এসে পৌঁছাচ্ছে, তার এক পাক সম্পন্ন হচ্ছে, তা তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, তো তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কী হবে, মানে এটা পরিধি বরাবর যাচ্ছে, মানে বৃত্তের পরিধি কি 2πr, তাই 2πr, এখানে আর কত, আর ব্যাস বলেছে 200, তাহলে আর হয়ে যাবে 200/2 মানে 100। ক্লিয়ার? 2 গুণিত 22/7 ইন্টু 100, তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে, 22×2 = 44, 4400/7, এটা অ্যাপ্রক্সিমেট মান আসবে, যেটা কত হবে, যেটা তোমার হয়ে যাবে প্রায় এই 628 মিটারের কিন্তু কাছাকাছি। ঠিক আছে, এটা কাটাকাটি করলে অ্যাপ্রক্সিমেট একটা 628 এর কাছাকাছি একটা মান আসবে। ঠিক আছে, তো অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? এবার এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যদি বলতো অতিক্রান্ত দূরত্ব না বলে ওই ব্যক্তিটির স্মরণ কত হয়েছে। ঠিক আছে, যদি বলতো, যদি এখানে অতিক্রান্ত দূরত্ব না দিয়ে, খুব ভালো করে বুঝবে কিন্তু, যদি বলতো অতিক্রান্ত দূরত্ব না দিয়ে বলে দিত তার দ্বারা স্মরণ কত হয়েছে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যেত 0। কেননা এক পাক ঘুরছে, লোকটা এক পাক ঘুরছে, তো ক্রীড়াবিদ এক পাক ঘুরছে, তো এক পাক ঘুরে এসে সে ঠিক এইখানে এসে পৌঁছাবে, তো স্মরণ মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ, তো তারা যে পূর্বের অবস্থান এবং অন্তিম অবস্থান, ঠিক আছে, তার পূর্বের অবস্থান এবং অন্তিম অবস্থান সেম, তার মানে বিজ্ঞানের ভাষায় তার কিন্তু স্মরণ 0। ঠিক আছে, তার কিন্তু স্মরণ 0, অতিক্রান্ত দূরত্ব কিন্তু অ্যাপ্রক্সিমেট 628 মিটারের মতো হচ্ছে, কিন্তু তার যদি স্মরণ বলতো সেটা কিন্তু 0 হতো। ক্লিয়ার প্রত্যেকের ব্যাপারটা কি বললাম? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে আতশবাজি, এই যে আমরা বিভিন্ন রকম আতশবাজি দেখি, ঠিক আছে, বিয়ে বাড়িতে
ইউজ করা হয়, বিভিন্ন গাজন, যাদের গ্রামের দিকে বাড়ি গাজন জানো প্রত্যেকে, ঠিক আছে, শিব ঠাকুরের গাজন, সেসব উপলক্ষে যেসব আতশবাজি ইউজ করা হয়, বিয়ে বাড়িতে যেসব আতশবাজি ইউজ করা হয়, সেখানে বিভিন্ন কালার আমরা দেখতে পাই। তো সেগুলোই বলছে যে কোন মৌলটি এই উজ্জ্বল সবুজ শিখা উৎপন্ন করে আতশবাজিতে। তো মনে রাখবে, উজ্জ্বল সবুজ শিখা ইউজ করার জন্য কিন্তু ওই আতশবাজিতে বেরিয়াম ইউজ করা হয়। যদি গাঢ় লাল শিখার প্রয়োজন হয় তাহলে স্ট্রনশিয়াম ইউজ করা হয়, নীল শিখার প্রয়োজন হলে কোপার ইউজ করা হয়, হলুদ শিখার প্রয়োজন হলে সোডিয়াম ইউজ করা হয়। খুব ভালোভাবে কিন্তু জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে উজ্জ্বল সবুজ শিখার জন্য তাইকে বেরিয়াম, অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। বলছে ছাপাখানায় ব্যবহৃত টাইপ মেটাল, দেখো আরও একটা কিন্তু ওই ধাতু সংখ্যা থেকে প্রশ্ন, সেটা কোন কোন ধাতুর সমন্বয়ে তৈরি। তো দেখো টাইপ মেটাল লেড, অ্যান্টিমনি এবং টিন, এই তিনটে ধাতুর সমন্বয়ে কিন্তু তৈরি টাইপ মেটাল, যেটা ছাপার অক্ষর প্রস্তুতিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর, লেড, অ্যান্টিমনি আর টিনটা এখানে উল্লেখ করা নেই, তাহলে অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা টাইপ মেটালের কম্পোজিশন। ক্লিয়ার হলো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, একটি ধাতুকে বায়ুমণ্ডলে ফেলে রাখলে এটির উপর সবুজ রঙের কার্বনেটের একটা আস্তরণ সৃষ্টি হয়। ধাতুটি হলো, মানে কোনো একটা ধাতুকে তুমি বায়ুমণ্ডলে ফেলে রাখলে তার উপর সবুজ রঙের একটা আস্তরণ তৈরি হবে কার্বনেটের। তো সেই ধাতুটি কী? তো দেখো এটা দেখা যায় কোপার নির্মিত বস্তু বা কোপারের অধিকাংশ সংকর ধাতুতে, ঠিক আছে। সেগুলোকে যদি দীর্ঘদিন খোলা হাওয়ায় ফেলে রাখা হয় তাহলে সেটা এই কোপারটার সঙ্গে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বিক্রিয়া করে সবুজ বর্ণের একটা বেসিক কোপার কার্বনেটের আস্তরণ তৈরি করবে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে প্যাটিনা। তাহলে অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে কোপারের ধাতুকে যদি দীর্ঘদিন বায়ুমণ্ডলে ফেলে রাখা হয় তাহলে তার উপর কিন্তু এই সবুজ রঙের কার্বনেটের আস্তরণ পড়ে, কেননা কোপার অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে বেসিক কোপার কার্বনেট তৈরি করছে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। যে মধ্যপ্রদেশ থেকে উত্তোলিত বক্সাইট আকরিক থেকে যে ধাতুটি নিষ্কাশিত হয়, ঠিক আছে, বক্সাইট এটা কোন ধাতু থেকে নিষ্কাশিত হয়, এই যে বক্সাইট আকরিকটা এটা কোন ধাতু থেকে নিষ্কাশিত হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। ব্রোঞ্জ, না অ্যালুমিনিয়াম, না কোপার, না অভ্র। দেখো আমরা কি জানি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। তাহলে এ যখন অ্যালুমিনিয়ামের আকরিক থেকে নিষ্কাশন করা হবে কোথা থেকে? অ্যালুমিনিয়াম থেকেই করা হবে, তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, বোঝা গেল। তো বক্সাইট যেহেতু অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক থেকে নিষ্কাশিত করা হবে অ্যালুমিনিয়াম থেকেই কিন্তু। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশি দ্বারা সূচিত করা হয়? বেগ বাই ত্বরণ, না প্রযুক্ত বল বাই বেগ, না প্রযুক্ত বল বাই ত্বরণ, না প্রযুক্ত বল বাই ভরবেগের বৃদ্ধি। দেখো আমরা কি জানি, আমরা জানি বল সমান ভর ইন্টু, মানে ভর গুণিত ত্বরণ, এটা আমরা জানি যে বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে ভরকে কীভাবে সূচিত করব? তাহলে ভর সমান কি বলতে পারি? ভর সমান বলতে পারি বল বাই ত্বরণ, এটা বলতে পারি। তাহলে দেখো প্রযুক্ত বল বাই ত্বরণ মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের এই জায়গাটা, যে আমরা জানি বল সমান ভর গুণিত ত্বরণ, ঠিক আছে। তাহলে এবার ঘুরিয়ে আমি এখান থেকে ভর বের করছি, তাহলে ভর সমান কি হবে? ভর সমান হবে বল বাই ত্বরণ। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি, জুল, ওয়াট, না ফারেনহাইট। তো দেখো তাপ কি? তাপ হলো শক্তির একটা রূপ, যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় এবং যা বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়। ক্লিয়ার? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। আর একটা রিলেশন তোমাদের আগেও বলেছিলাম যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী পেলাম? অপশান এ ক্যালোরি, আর জুল হলে হতো এসআই একক, ঠিক আছে। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। ক্লিয়ার? আর এই রিলেশনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্লিয়ার? তো চলো নেক্সট প্রশ্নে। বলছে পাখার তলায় বসলে আমাদের ঠান্ডা লাগে কেন? পাখা মিন্স ফ্যান, ঠিক আছে। তো ফ্যানের তলায় বসলে আমাদের ঠান্ডা লাগে কেন? পাখা ঠান্ডা হাওয়ার যোগান দেয়, পাখা পরিপার্শ্বের বাতাসকে ঠান্ডা রাখে, না পাখার হাওয়ায় শরীরের ঘাম দ্রুত বাষ্পীভূত হয়, না দেহের বাতাসের সংস্পর্শে ঠান্ডা লাগে। দেখো
ঘামের মাধ্যমে কি হচ্ছে, ঘামের মাধ্যমে শরীর থেকে তাপ বাষ্পীভবন প্রক্রিয়া কিন্তু জলের মাধ্যমে বেরিয়ে আসতে। ঠিক আছে, এবার যখন তুমি পাখার নিচে বসে থাকছো তখন এই বাষ্পীভবন প্রক্রিয়াটা দ্রুত হচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, ঘাম দ্রুত শুকিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তাপের পরিমাণটা কিন্তু আমাদের শরীরে কমে যাচ্ছে এবং যার ফলেই কিন্তু ঠান্ডাটা অনুভূত হচ্ছে। ঠিক আছে, তাহলে কারণটা কি হলো, কারণটা হচ্ছে পাখার হাওয়ায় শরীরের ঘাম দ্রুত বাষ্পীভূত হয়। ঠিক আছে, যেহেতু দ্রুত বাষ্পীভূত হচ্ছে তাহলে কি আমাদের শরীরের ঘামটা দ্রুত শুকিয়ে যাচ্ছে, যে দ্রুত শুকিয়ে যাবে তখন আমাদের শরীরে কি ঠান্ডা অনুভব করব, তাই তো, সেই জন্যই পাখার তলায় বসলে আমাদের ঠান্ডা অনুভব হয়। তাহলে অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের, বোঝা গেল ব্যাপারটা কি হয়, কেন ঠান্ডা অনুভব করি। পাখা ঠান্ডা হওয়ার যোগানও দেয় না, আবার সে কি বলে পরিপার্শ্বের বাতাসকে ঠান্ডাও করে না, কিন্তু তোমার শরীরের যে ঘামটা সেই ঘামটাকে দ্রুত তারা শুকিয়ে দিচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে তোমার শরীরের তাপটা কমছে, তাই তুমি ঠান্ডা অনুভব করছো। ক্লিয়ার, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী? অভ্র, অ্যাসবেস্টাস, সেলুলয়েড এবং মোম। তো মনে রাখবে, অভ্র হচ্ছে তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী। ক্লিয়ার, এবার দেখো, তাপের সবচেয়ে সুপরিবাহী ধাতু কোনটি? রূপো। তাপের সবচেয়ে সুপরিবাহী অধাতু কোনটি? হিরে। এবং তাপের সুপরিবাহী তরল হচ্ছে পারদ। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। ক্লিয়ার, চলো পরের প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বরফ খণ্ডকে কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয় কেন? কাঠের গুঁড়ো সহজে গলে যায় না, কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী বলে, কাঠের গুঁড়ো তাপের সুপরিবাহী বলে, কাঠের গুঁড়ো বরফের গায়ে লেগে থাকে না। দেখো, কাঠ এবং কাঠের গুঁড়ো উভয়ই কিন্তু তাপের কুপরিবাহী। যেহেতু তাপের কুপরিবাহী, তাহলে কাঠের গুঁড়োতে বায়ু আবদ্ধ থাকায় তাপ পরিবাহিতা আরও কমে যাচ্ছে, তাই তো। এর ফলে কি হচ্ছে, বাইরে থেকে তাপটা কিন্তু সহজে আর বরফের মধ্যে আসতে পারছে না, যার ফলে বরফ কিন্তু গলছে না। এই কারণেই বরফকে কাঠের টুকরোর মধ্যে ঢেকে রাখা হয়, যেহেতু সেই তাপের কুপরিবাহী, তার মধ্যে সেই তাপটাকে, বাইরের তাপটাকে ভেতরে আসতে দিচ্ছে না। তাহলে যেহেতু বাইরের তাপ ভেতরে আসতে পারছে না, বরফ গলার কোনো জায়গা থাকছে না, তাই তো, সেই জন্যই কাঠের গুঁড়োর মধ্যে বরফকে রাখা হয়। তাহলে কি হবে, অপশন বি হবে সঠিক উত্তর, যে কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী, সেই জন্যই কাঠের গুঁড়োর মধ্যে বরফখণ্ডকে রেখে দিলেও সহজে গলে না। ক্লিয়ার, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয় কেন? এটি সবসময় বাষ্পকে বেরিয়ে যেতে দেয়, উচ্চ চাপ ধানের শীষের শক্ত আবরণকে চূর্ণ করে দেয়, এটি তাপশক্তিকে সহজে বের হতে দেয় না, উচ্চ চাপ জলের স্ফুটনাঙ্ক বাড়ায়। তো এই চারটে কারণের মধ্যে কোন কারণের জন্য প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয়? দেখো, প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হওয়ার পেছনে কারণটা কি না, কুকারের ভেতরে আয়তনটা স্থির তাপমাত্রায় বৃদ্ধির কারণে কি হচ্ছে, কুকারের ভিতরে চাপটা বৃদ্ধি পাচ্ছে। কুকারের আয়তন তো স্থির থাকছে, যখনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ভিতরে চাপ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যে জলটা থাকছে তার স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। সেই স্ফুটনাঙ্কটা বেড়ে যাওয়ার জন্যই কি করছে, এবং স্ফুটন্ত জল কি হচ্ছে, সেই বাষ্পটাকে বেরোতেও দিচ্ছে না, তাহলে স্ফুটনাঙ্ক কিন্তু অলরেডি বাড়তে থাকছে, যার ফলে কিন্তু ভাত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঠিক আছে, কি বলছে দেখো, এবার বলছে এইভাবে তৈরি হওয়া বাষ্প প্রেসার কুকারের ভিতরে চাপ বাড়ায় এবং তাই উচ্চ তাপমাত্রায় জল ফুটতে থাকে এবং খাবার রান্না করতে যে সময় লাগে তা অনেকটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তো সেই জন্য তার মানে কি হচ্ছে, উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের কি বললাম? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে বলছে, দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে সেটি কি? আমরা প্রত্যেকে দেশলাই কাঠি ইউজ করেছি, না হলেও দেখেছি। তো তার ডগাতে যে দেখবে কালো রঙের একটা বারুদ থাকে বলি না আমরা, তো সেটা কি? সেটা হচ্ছে আর কিছুই নয়, সালফার না ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না ফসফরাস না অ্যান্টিমনি সালফাইড, সেটা হলো অ্যান্টিমনি সালফাইড। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে 226 ভর সংখ্যা এবং 88 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো পরমাণুর মধ্যে উপস্থিত নিউট্রন সংখ্যা কত? তো নিউট্রন সংখ্যা সমান আমরা কি জানি? নিউট্রন সংখ্যা সমান আমরা জানি ভর সংখ্যা, এক সেকেন্ড, ভর সংখ্যা বিয়োগ পরমাণু ক্রমাঙ্ক।
তাই তো? তাহলে ভর সংখ্যা কত বলা আছে? ভর সংখ্যা বলা আছে 226, আর পরমাণু ক্রমাঙ্ক কত বলা আছে? 88। এটা বিয়োগ করলে কত হবে? দেখো 138 হবে। তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। তো কী বললাম? নিউট্রন সংখ্যা সমান আমরা জানি ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা বলা হচ্ছে 226 এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 88। 226 থেকে 88 বিয়োগ করলে পেয়ে যাবো 138। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের অ্যাডমিশন কিন্তু এখনও চলছে। যে ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 499 টাকা। ঠিক আছে, যার কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, যার মধ্যে তোমরা প্রতিদিন লাইভ ক্লাস পাবে, সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস ফুল মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই 499 টাকার মধ্যে। ঠিক আছে, তো এই কোর্স ডিটেলস সম্পর্কে কারো কিছু জানার থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে যেও। ঠিক আছে, এছাড়াও যদি কারো আরও এক্সট্রা কোনো কোয়ারিজ থাকে তারা কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।